দেশে নতুন ৫৭১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত, ২৪ ঘন্টায় আরো ২ জনের মৃত্যু। এ নিয়ে মোট প্রাণহানি ১৭০। কৃষি পণ্য ও কাঁচামাল পরিবহনে বিশেষ ট্রেন চালু, বড় ২ ফেরিঘাটে আজও ঢাকামুখী মানুষের ঢল। টেকনাফে পঙ্গপালের মতো পতঙ্গের হানা, বিশেষ প্রজাতির ফড়িং বলছেন কৃষিমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ধান কাটা নিয়ে বিপাকে যশোরের কৃষক, শুরু হয়নি হারভেস্টারের ব্যবহার, সুবিধা পাওয়া নিয়ে শঙ্কায় প্রান্তিক চাষিরা। এবং চাঁদপুরে ২ মাস পর নদীতে নামলেন জেলেরা, ইলিশ পাওয়া নিয়ে সংশয়, বেশি আহরণের আশা মৎস্য কর্মকর্তাদের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, সাথে আছি আমি নাজিয়া কণা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দেশে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৭১ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ২ জনের। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ১৭০ জন। আজ দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮,২৩৮ জন। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৫,৫৭৩টি। গত ২৪ ঘন্টায় ১৪ জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭৪ জন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। একই সাথে করোনা আক্রান্ত ও তাদের পরিবারের স্বজনদের সাথে মানবিক আচরণ করার আহ্বান জানান। ৩১ ল্যাবে আমরা যা নমুনা সংগ্রহ করেছি গত ২৪ ঘন্টায়, তা হলো ৫,৯৫৮টি এবং পরীক্ষা হয়েছে ৫,৫৭৩টি। এই নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষা করে আমরা কোভিড শনাক্ত করেছি ৫৭১ জনকে গত ২৪ ঘন্টায়। তাহলে এ পর্যন্ত কোভিড আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলো ৮,২৩১ জন। আজকে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২ জন। সর্বমোট মৃত্যু দাঁড়ালো ১৭০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪ জন এবং এ পর্যন্ত সুস্থ ১৭৪ জন। আজ মহান মে দিবস, শ্রমিকদের অধিকার আদায়ের দিন। কিন্তু এবার করোনার কারণে সেই শ্রমজীবীরাই সবচেয়ে বেশি বঞ্চিত, অবহেলিত। দেশে লকডাউনে কাজ হারা লাখ লাখ শ্রমিক, বাংলাদেশেও চাকরি হারাচ্ছে খেটে খাওয়া মানুষ। সব মিলিয়ে প্রায় ১.৫ কোটি শ্রমজীবী চাকরি হারাবে বলে মত বিশেষজ্ঞদের। এই দুর্যোগে তাই সরকারকে পাশে থাকার তাগিদ তাদের। প্লাবন রহমানের রিপোর্ট। পৃথিবীর কোটি কোটি শ্রমজীবীর অধিকার ও দাবি আদায়ের দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহর ৮ ঘন্টা কর্মদিবসের দাবিতে পথে নামে শ্রমিকরা। দাবি পূরণে সেই আন্দোলনে বুকের তাজা রক্ত ঝরে শ্রমিকদের, যার বিনিময়ে বিশ্বজুড়ে দৈনিক ৮ ঘন্টা কাজ স্বীকৃতি পায়। সেই থেকে প্রতি বছর ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু এবার এক কঠিন প্রেক্ষাপটে শ্রমিক দিবস। করোনার কারণে সারা পৃথিবী একরকম অচল। দেশে দেশে লকডাউনে বন্ধ সব, যাতে কর্মজীবীরা ভীষণ বিপাকে। নিত্যদিনের কাজ যেমন নেই, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ছাঁটাই। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর আশঙ্কা, করোনা মহামারীতে বিশ্বজুড়ে প্রায় ১৬০ কোটি শ্রমিকের জীবিকা ঝুঁকিতে পড়বে। করোনার বাস্তবতায় এরই মধ্যে সংকট শুরু বাংলাদেশেও। বেতন না পাওয়া কিংবা চাকরি থেকে ছাঁটাই, ফল শ্রমিকদের এমন বিক্ষোভ যেন নিত্যদিনের। এই মাসের ১৫ দিনে বেতন দিয়া বলছে যে ফ্যাক্টরি বন্ধ করে দিব। আমাদের জীবনের দাম আছে, কিন্তু আমাদের পেটটা কি করব আমরা কোন? তো করোনা ভাইরাস এত গরিবের মরণ, মানুষের কাছে হাত পাতে, এছাড়া তো ম্যাডাম আমার কোনো উপায় নাই। দেশে অঘোষিত লকডাউনে ঘরবন্দি মানুষ, বন্ধ অনেক ক্ষেত্রে সবকিছু, যাতে দিন এনে দিন খাওয়া শ্রমিকরা কাজ হারা। পাশাপাশি মধ্যবিত্ত নিম্নবিত্তরাও মহাসংকটে। এমন ভয়াবহ বিপর্যয়ে বাংলাদেশে প্রায় ১.৫ কোটি মানুষ চাকরি হারাবে বলে আশঙ্কা গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের। আমাদের হিসাবে ইতিমধ্যেই ১২.৫ মিলিয়ন থেকে ১৫ মিলিয়নের মতো ব্যক্তি চাকরি হারাতে যাচ্ছে। তাদের সাথে পরিবারের সংখ্যা ধরলে পরে প্রায় ৫ কোটির বেশি লোক এটার সাথে জড়িত হয়ে যাচ্ছে। সবাই যেন সাহায্য সহযোগিতা হাত নিয়ে এগিয়ে আসে। সরকারকে অবশ্যই এনশিওর করতে হবে যেন সবার মুখে, সব পরিবারের কাছে
কিছুটা হলেও তাদের ক্রয় ক্ষমতা থাকে, যাতে তারা কিছু কিনে খেতে পারে। এক ভাইরাসের সংক্রমণে এমন ভয়াবহ বিপর্যয় বিগত 100 বছরেও দেখেনি পৃথিবী। এমন দুর্দিনে আরও স্পষ্ট হচ্ছে শ্রমিকের ন্যায্য অধিকার। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সবকিছু ঠিক থাকলে মে মাসের 4 তারিখে উদ্বোধন হতে যাচ্ছে করোনা ভাইরাসের চিকিৎসায় দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার অস্থায়ী আইসোলেশন সেন্টার। অস্থায়ী হাসপাতালটি সেবা দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন আইসিসিবির প্রধান পরিচালক কর্মকর্তা এম জসিমউদ্দিন। এখন শুধু অপেক্ষা স্বাস্থ্য বিভাগের বুঝে নেয়া। আরও জানাচ্ছেন মারুফা রহমান। কোভিড-19 চিকিৎসায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার অস্থায়ী হাসপাতাল সেবা দেওয়ার জন্য প্রস্তুত। হাসপাতালের সাধারণ বেড স্থাপন, হলের যাবতীয় কর্মকাণ্ড গত মঙ্গলবার শেষ হয়েছে। চিকিৎসক ও নার্সের চেম্বারগুলোর কাজও শেষ। বেড, ডাস্টবিন, স্যালাইন হ্যাঙ্গার সহ আনুষঙ্গিক সাপোর্ট বসানো হয়েছে। শেষ হয়েছে টয়লেট নির্মাণও। হাসপাতালের এসি, চেয়ার সহ অন্যান্য কাজের ফিনিশিংও একেবারেই চূড়ান্ত পর্যায়ে। এখন স্বাস্থ্য বিভাগ যেদিন চাইবেন সেদিনই বুঝে নিতে পারবে। হসপিটালে একজন পরিচালক সহ 2 জন উপপরিচালক নিয়োগ পেয়েছেন। এর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের হসপিটালটি যেভাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী 4 তারিখ শুরু করার যে পরিকল্পনা উনি দিয়েছেন, সেই পরিকল্পনাটা আর থেমে থাকছে না। আমার মনে হয় যে ওই সময়ে আমরা শুরু করতে পারবো এবং আমরা আশা করছি যে আমাদের সরকার প্রধানই এটা উদ্বোধন করবেন। দেশ ও মানুষের কল্যাণে এই স্লোগানের আলোয় পথ চলা বসুন্ধরা গ্রুপ করোনা ভাইরাসের এই দুর্যোগকালেও দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এসেছে। দেশে কোভিড-19 আক্রান্ত রোগী বাড়তে থাকায় সরকারকে আইসিসিবিতে 5,000 শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেয় দেশের শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠী। তো আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমরা হলগুলোতে কিছু টিউনিং চলছে। এটা যেহেতু তারিখ ঘোষণা হয়েছে, এখন যে কোনো মোমেন্টে তারা আসলে এটা কাজ শুরু করতে পারবে। কোভিড-19 বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে ততদিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কৃষি পণ্য পরিবহনের জন্য বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল 10টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছেড়ে যায়। এই ট্রেন চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন স্টেশন থেকে কৃষি পণ্য লোড করবে। ট্রেনটিতে শাকসবজি ও পচনশীল কাঁচামাল পরিবহন করা যাবে। এদিকে ঢাকা থেকে যাওয়া একটি পার্সেল ট্রেন জামালপুরে রয়েছে। ট্রেনটি দেওয়ানগঞ্জ ঢাকা রুটে পণ্য পরিবহন করবে। এছাড়া একইভাবে বিশেষ একটি ট্রেন চলবে ঢাকা খুলনা রুটেও। এসব ট্রেন শুক্র, রবি ও মঙ্গলবার চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে উত্তরের জেলাগুলো থেকেও সবজি পরিবহনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পঞ্চগড়ে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের একটি অনুষ্ঠানে এই কথা জানান তিনি। পঞ্চগড় থেকেও যাতে আমাদের টমেটো আছে, আমাদের তরমুজ আছে, আমাদের অন্যান্য কৃষি পণ্য যেগুলো আছে, লাউ বলেন, সবজি, যে ধরনের সব ধরনের সবজি, এগুলো যাতে ট্রেনে স্বল্প ভাড়ায় বেশি পরিমাণে যাতে আমরা পরিবহন করতে পারি। ঢাকার বাইরে থাকা গার্মেন্টস শ্রমিকদের রাজধানীতে না ফেরার আহ্বান জানানোর পরেও কমছে না ঢাকামুখী ঢল। আজও রাজবাড়ী ও মুন্সিগঞ্জে হাজারো মানুষ নদী পাড়ি দিয়েছেন ফেরিতে। রাজবাড়ীর দৌলতদিয়ায় শত শত মানুষ বেশ কয়েকটি ফেরিতে চড়েন। এসব ফেরিতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে পার হয়েছে প্রাইভেট কার ও মাইক্রোবাসও। এ সময় মানা হয়নি সামাজিক কিংবা শারীরিক দূরত্বের কোনো নির্দেশনা, ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও। একই চিত্র মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটেও হাজারো মানুষ নদী পাড়ি দিয়েই ছুটছেন ঢাকার পথে।
গণপরিবহন না থাকায় অনেকেই বেছে নেন প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল। টেকনাফের পতঙ্গ আসলে পঙ্গপাল নয়, সেগুলি বিশেষ প্রজাতির ফড়িং, এমনটাই দাবি করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। একই অভিমত বিশেষজ্ঞদেরও, তবে এই কীট পতঙ্গ দমনে সতর্ক থাকা ও ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন তারা। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। কক্সবাজার জেলার টেকনাফ সহ আশপাশ এলাকায় দেখা মেলে এমন ধরনের কীটপতঙ্গ। পঙ্গপালের মতো দল বেঁধে এরই মধ্যে নষ্ট করেছে অসংখ্য গাছের পাতা। ফলে গেল কয়েকদিন ধরেই উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। পঙ্গপাল নয় বলে একটা আশ্বাস দিয়েছেন, তারপরে ওনারা আমাকে একটা কীটনাশক ওষুধ দিয়েছেন, এগুলো আমি স্প্রে করছি। কৃষিমন্ত্রী টাঙ্গাইলে কৃষকদের হারভেস্টার মেশিন বিতরণকালে সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চায়। জবাবে মন্ত্রী বলেন, টেকনাফে পঙ্গপাল নয় বিশেষ প্রজাতির ফড়িং দেখা গেছে, তবে এ ব্যাপারে দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমাদের এই ব্যাপারে অভিজ্ঞতা নাই, তারপরেও বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। আমরা বিশেষজ্ঞদেরকে পাঠিয়েছি। কক্সবাজারের একটা আপনারা খবর দেখিয়েছেন যে কক্সবাজারে পঙ্গপাল এসছে, কিন্তু কক্সবাজারে আমাদের বিজ্ঞানীরা দেখেছে সেটা পঙ্গপাল নয়। একই অভিমত বিশেষজ্ঞদেরও। তারা বলছেন পঙ্গপালের 12 ধরনের প্রজাতির সাথে টেকনাফের পতঙ্গের মিল নেই, তবুও নমুনা পরীক্ষার পরামর্শ তাদের। বাংলাদেশে যে পঙ্গপাল বা যে ঘাসফড়িংয়েরটি দেখানো হয়েছে সেটি আসলে সেই পর্যায়ের পঙ্গপাল বা লোকাস্টের প্রজাতি নয়। তারপরেও সেটির নমুনা সংগ্রহ করে নিয়ে এসে ল্যাবরেটরিতে পরীক্ষা করে আইডেন্টিফিকেশন করে নিশ্চিত হওয়া প্রয়োজন। একই সাথে প্রাথমিক পর্যায়ে এই কীট দমনে কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। চরম শ্রমিক সংকটে বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় যশোরের কৃষক। চলমান পরিস্থিতিতে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উদ্যোগের কথা জানিয়েছে কৃষি বিভাগ, তবে এসব মেশিনের ব্যবহার এখনো শুরু হয়নি। এছাড়া মেশিনের সুবিধা কতটা পাওয়া যাবে তা নিয়েও শঙ্কা রয়েছে প্রান্তিক চাষিদের মাঝে। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা সংকটের মাঝে ভালো খবর হলো বোরো ধানের ভালো উৎপাদন। হাওড়াঞ্চলের মতো এবার যশোরেও বাম্পার ফলনের আশা করছে কৃষক, তবে তাদের আশা এখন শঙ্কায় রূপ নিয়েছে কৃষি শ্রমিকের চরম অভাবের কারণে। হাওরে ধান কাটায় হারভেস্টার মেশিন ব্যবহার হলেও যশোরে তা এখনও শুরু হয়নি, অথচ অনেক জায়গায় ধান কাটা শুরু করেছেন কৃষক। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ জমিতে ধান কাটা শুরু হবে, তাই হারভেস্টার মেশিনের সুবিধা কতটা পাওয়া যাবে তা নিয়ে শঙ্কায় প্রান্তিক চাষিরা। সাতক্ষীরার লোকজন এসে আমাদের এলাকায় কাজ করে, এখন এগুলো তো আসছে না। করোনা ভাইরাসের কারণে বাইরে থেকে জোনও আসতেছে না বা ধান কাটতে পারতেছি না। সরকারের কাছে একটাই দাবি যে হচ্ছে আমাদের জন্য মেশিন দেওয়ার ব্যবস্থা করে। যে মেশিনে ধান কাটা হবে এটা শুনছি, কিন্তু আসেনি এখনো। দ্রুত আসে তা আমাদের জন্য খুব মঙ্গল হয়। কৃষকরা বলছে প্রতি বছর সরকারি নানা সুবিধা দেওয়া হলেও প্রান্তিক পর্যায়ে তার সামান্যই পৌঁছায়। বেশিরভাগ সুফল পায় মধ্যস্বত্বভোগীরা। শুনছি সরকারের তো নাকি মেশিন দিয়ে ধান টান উঠাই দিবে, কেটে দিবে, তা আমাদের পর্যন্ত তো আসে না। যাও এখন আসবে কিনা এটাও জানি না। কৃষি কর্মকর্তারা জানান কিছুদিনের মধ্যেই 62টি হারভেস্টার মেশিন কাজে লাগানো হবে। এজন্য কৃষককে দিতে হবে শুধু তেল খরচ। আমাদের এখানে মোট ধান কাটার কম্বাইন হারভেস্টার রয়েছে 38টি এবং রিপার রয়েছে 24টি, এবং আমরা এবারে যেগুলো দিয়েছি এবং আগে যেগুলো দেওয়া হয়েছে আমরা সেই সমস্ত মেশিনের মালিকদেরকে অনুরোধ করেছি তারা যেন নামমাত্র মূল্যে শুধুমাত্র জ্বালানি খরচের বিনিময়ে তারা যেন আমাদের কৃষকদের ধান কাটতে সহায়তা করে। চলতি মৌসুমে যশোরে 1,54,500 হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে। বেশিরভাগ জেলায় করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সংক্রমণ রোধে দেশজুড়ে অঘোষিত লকডাউন চললেও তা উপেক্ষা করেই প্রয়োজনে অপ্রয়োজনে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট ও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল ও নাজমুল হুদা। শুরুতেই সিলেটে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী সৈয়দ রাসেল। আমরা সাভারে যাচ্ছি। শুরুতেই আমাদের সাথে আছেন নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছে জানতে চাই যে সেখানে আসলে সরকারি নির্দেশনা কতটা বাস্তবায়ন হচ্ছে, লকডাউন পরিস্থিতিটা আমাদেরকে একটু জানাবেন।
ধন্যবাদ কণা। আমি রয়েছি সাভারের গ্যান্ডা এলাকায়। আসলে সরকারের যে মানে লকডাউন দিয়েছে এবং সেই অঘোষিত লকডাউন মানে অর্থাৎ আমরা বলতে চাই যে লকডাউন মানছে না। আপনি দেখছেন যে এখানে বাচ্চা এবং বড় এবং বৃদ্ধ সকল শ্রেণীর মানুষ কিন্তু তারা আসলে লকডাউন মানছেন এবং যে যেভাবে পারছে সে সেভাবেই ঘুরছে এবং তাদের মধ্যে যে সচেতনা সেটা আসলে নেই এবং করোনার যে ভয়াবহতা সেটা কিন্তু তারা কখনোই মানছেন এবং এই যে সংক্রমণ ছড়াইতে পারে বা এই ধরনের তাদের মধ্যে যে সচেতনা সেটা কিন্তু নেই। তারা বাইরে ঘোরাফেরা করছে। আপনারা একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে, আপনারা কেন বাইরে ঘোরাফেরা করছেন? করোনা তো দিন দিন সংখ্যা বাড়ছে, মানুষও মারা যাচ্ছে, তারপরেও আপনারা কেন বাইরে? আসলে আমরা এলাকার ভিতরেই থাকি, আসলে আমাদের করোনা তো দিন দিন বাড়তেছে আর আমরা নিয়ম মানি না, কিন্তু তারপরেও সবাই বেশিরভাগই বাইরে থাকে। তারপর দেখেন এখানে দোকানপাটে সবাই সবসময় বেশি থাকে, বিশেষ করে সন্ধ্যার পরে দেখবেন যে চার দোকানগুলো যখন চালু হয় অপ্রান্তীয় মানুষ থাকে। এটা নিজেরা সচেতন না হলে আসলে কেউ সচেতন করতে পারে না। তো আমার হিসাবে মনে হয় যে এরকম যদি প্রতিটি এলাকায় একটা করে দায়িত্বহীন লোক যদি প্রশাসনের পক্ষ থেকে যদি দাঁড়া করাইতো তাহলে হয়তো এটা লকডাউনের নিয়মটা মানা যাইতো আর কি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলে, কেন আপনারা বাইরে ঘোরাফেরা করছেন? আসলে প্রশাসন তার দায়িত্ব ঠিক মতো পালন করছে না বিদায় মানে মানুষ লকডাউন মানে চলতেছে না। কারণ আমাদের আরো সবাই অ্যাক্টিভ হইতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। মানে অনেক ধন্যবাদ আপনাকে, অনেক। তোমরা কেন বাইরে ঘোরাফেরা করছো? তোমরা কেন বাইরে ঘোরাফেরা করছো? বলো। কাজের পেটের দায় কাম করতেছি। এত ছোট ছোট মানুষ গাড়িতে। অনেক ধন্যবাদ। দেখছেন যে এখানে কিন্তু ছোট ছোট মানুষ কিন্তু রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের মধ্যে যে সচেতনা সেটা কিন্তু তারা মানছেন এবং সামাজিক যে দূরত্ব সেটাও কিন্তু মানছেন এবং এই যে মানুষগুলি তাদের কিন্তু সচেতন করতে এবং করোনার থেকে তাদেরকে সচেতন করতে কিন্তু পাড়া মহল্লা এবং বাস স্ট্যান্ড সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি সেনাবাহিনী কিন্তু তারা কাজ করছে। তারপরেও কিন্তু মানে এই যে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তারা কিন্তু কাজ করছে এবং তারা কিন্তু ডিউটি করছে, তারা কিন্তু তারপরেও কিন্তু কোনো মতেই আসলে সচেতন তারা হচ্ছেন এবং করোনার যে সংক্রমণ সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মানুষ কিন্তু ঘরের থেকে বাইরেই তারা বেশি ঘোরাফেরা করে এবং এই যে মানুষগুলি তারা কিন্তু মানছে না এবং সামাজিক যে দূরত্ব মেনে দিয়ে তাদেরকে দোকানপাট করতে হবে বা কেনাকাটা করতে হবে সেগুলো কিন্তু তারা বোঝা উচিত, সেগুলো তারা বুঝছে না। আর এই যে সাভারের যে উপজেলার প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ কিন্তু একটি চিঠি দিয়েছে যে সাভারের যে শিল্পাঞ্চল সেই সবগুলো তারা বন্ধ করে এবং কিভাবে রোধ করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি চিঠি দিয়েছে, সেই ব্যাপারে কিন্তু তারা কাজ করছে। আমি এখন চলে যাব আমার সহকর্মী রয়েছে সিলেট রাসেলের কাছে। রাসেল, ধন্যবাদ নাজমুল। আপনি যেভাবে বলছিলেন আপনার সাভারে মানুষ এই লকডাউন মানছে না, তো এই কি অবস্থা আসলে সিলেটেও। আমি প্রথম থেকেই বলে আসছিলাম আসলে সিলেটের মানুষ লকডাউন মানছে না। পুলিশ বলেন, প্রশাসন বলেন, এই জেলা প্রশাসন বলেন এবং সেনাবাহিনী, র্যাব সবাই কিন্তু মাঠে কাজ করছে, মানুষকে বোঝাচ্ছে, কিন্তু কঠোর হওয়ার যে জিনিসটা সেই জিনিসটা আসলে মানুষ প্রত্যক্ষ করছে না এবং সচেতন মহল দাবি করছে আসলে পুলিশকে এবং প্রশাসনকে আরও একটু কঠোর হওয়ার। আপনি একটু ঘুরালেই দেখতে পারবেন আসলে এই পয়েন্টটা অত বেশি জনগুরুত্বপূর্ণ এই জনসমাগম হয় না, তারপর আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে ঘুরছেন এবং আমার পাশ দিয়ে অনেক এই পরিবহন বা এই অটোরিকশা, রিক্সা এবং সেগুলো ছুটছে। এই ছিল এখানের অবস্থা। আর আমরা জেলা প্রশাসনের কথা বলেছিলাম, এই পুলিশের সাথে কথা বলেছিলাম, জেলা পুলিশ আমাকে জানিয়েছে যে তারা নিয়মিতভাবে কাজ করছে এবং উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন বাজার সেগুলো এই যে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য সেগুলো অনেক জায়গায় স্থানান্তরিত করা হয়েছে এবং সিলেট শহরেও দেখা যাচ্ছে বেশ কিছু বাজার যেখানে মানুষ জনসমাগম বেশি সেই বাজারগুলো কিছুটা স্থানান্তরিত করা হয়েছে। আবার কাউকে বলা হয়েছে যে ভ্রাম্যমাণভাবে এই তাদের জিনিসপত্র পণ্যগুলো বিক্রি করার জন্য। এটা হচ্ছে সিলেটের লকডাউনের যে সর্বশেষ আপডেট। আর আরেকটা জিনিস যে লকডাউনের ক্ষেত্রে অন্য শহর থেকে যাতে সিলেটে প্রবেশ করতে না পারে সেজন্য সিলেট জেলার এই মূল সীমানায় 3টি চেকপোস্ট বসিয়েছে জেলা পুলিশ, কিন্তু আসলে এই চেকপোস্ট ডিঙ্গিয়েও অনেক মানুষ ঢুকে পড়ছে এরকম অভিযোগ আসছে। তো গতকালকেও দেখা যাচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি কাভার্ড ভ্যান
বেশ কিছু মানুষ নিয়ে একটি কাভার্ড ভ্যান সিলেটে চলে আসছে। তো এটার কিভাবে আসলে এটার জবাব কি দেবে সে ব্যাপারে আমরা আসলে যোগাযোগ করতে পারি। তারা বলছে আসলে তাদের চোখ ফাঁকি দিয়ে এই কাভার্ড ভ্যানটি চলে আসছে, কিন্তু সাধারণ মানুষ এটি আটক করে পুলিশের খবর দেয়, তারপর পুলিশ এই কাভার্ড ভ্যানটিকে আটক করে। তো এইভাবে বাইরে মানুষগুলো চলে আসছে, সেক্ষেত্রে আসলে মানুষের ধারণা এই তাদের সিলেটবাসীর মধ্যে ঝুঁকি বাড়ছে। আর আরেকটা জিনিস আমি যদি করোনার কথা বলি, গতকালকে সিলেট বিভাগের মধ্যে আরও 3 জন করোনা রোগী আক্রান্ত হয়েছে, মানে শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার মধ্যে কাউকে শনাক্ত করা হয়নি। এর মধ্যে হবিগঞ্জ 2 জন আছেন এবং এই সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার 1 জন আছেন। আর হবিগঞ্জে যে 2 জন আছে এর মধ্যে একজন হলেন চিকিৎসক, আরেকজন হচ্ছেন স্বাস্থ্যকর্মী, যিনি একটি এনজিও সংস্থা হিট বাংলাদেশে চাকরি করেন। আর সিলেটের বেশ কিছু সিলেটের যে ল্যাব তৈরি করা হচ্ছে সেখানে এই স্থান সংকুলন, এই জায়গা সংকুলন হচ্ছে, মানুষ এই সব অনেক ডিউ পড়ে গেছে, অনেক নমুনা। সেক্ষেত্রে গত 3-4 দিন আগে ঢাকায় বেশ কিছু নমুনা পাঠানো হয়েছিল, সেটি হয়তো আজকের মধ্যে বেশ প্রায় 1000 খানিক নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। সে হয়তো আজকে সন্ধ্যার দিকে বা রাতে সেই রিপোর্টগুলো সিলেটে চলে আসবে। সেক্ষেত্রে হয়তো আরও বেশ কিছু পজিটিভ সিলেটে ধরা পড়বে, এটা আশঙ্কা করা হচ্ছে। আর এই ছিল লকডাউন এবং এই করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট। আমি এখন ফিরে আছি স্টুডিওতে কোনার কাছে। কোনা। রাসেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সৈয়দ রাসেল যোগ দিয়েছেন সিলেট থেকে এবং আমাদের আরেক সহকর্মী নাজমুল হুদা যোগ দিয়েছিলেন সাভার থেকে। তারা দুজনই জানাচ্ছিলেন সেই সব এলাকার লকডাউন পরিস্থিতি। এদিকে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মেঘনা নদীতে নেমেছেন চাঁদপুরের জেলেরা। এতদিন কষ্টে কাটলেও এখন জেলে পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে। তবে করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতিতে অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মৎস্য বিভাগ জানিয়েছে সংকটের মাঝেও জাটকা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। খোকন কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের উত্তর মতলবের 60 নল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার অংশে মার্চ ও এপ্রিল জুড়ে ছিল নিষেধাজ্ঞা। ইলিশ রক্ষায় সরকারি এই উদ্যোগের সময় শেষ হয়েছে বৃহস্পতিবার। তাই শুক্রবার থেকে নদীতে নেমেছেন চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে। কথা আছি অনেক লোন মন আছে, এটি গাঙ্গ মাছ পড়তে পারে না হতার গাঙ্গ তো মাছ নাই। যদি গাঙ্গ যায় তাহলে মাছটা যদি বাজে তাহলে রিজাল্ট খাইতে, আর যদি না বাজে তাহলে তো না খেয়ে মরতে হইব। তবে চাঁদপুরে করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় অনেকে রয়েছেন আতঙ্কে। আমরা কি ফার্ম এটার কোনো আশা ভরসা নাই স্যার। করোনার কারণে এটা সুযোগ পাইয়া একবার বিলীন সব গাং ছাপ্পা। চাঁদপুরের মৎস্য কর্মকর্তারা বলছেন নিষেধাজ্ঞার সময় জাটকা রক্ষায় সব চেষ্টা করা হয়েছে। তাই এই মৌসুমে ইলিশ আহরণে বড় সাফল্যের আশা রয়েছে। জাটকা মাছের প্রাচুর্য এত বেশি নদীতে যে জেলেরা 10 মিনিট জাল ফেললে দেখা যায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার জাল আর উঠানো যায় না, এত জাটকা এটা নদীতে এখন প্রাচুর্য। তো জেলেরাও এবার এই করোনার সময়ে তারা এটা মনে করেছিল যে তারা সুবিধাটা নিবে। তো আমাদের এদিক থেকে আমরা স্ট্রংলি এটা আমরা ভূমিকা নিয়েছি। সরকারি হিসেবে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় জেলে রয়েছেন প্রায় 51,000। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আরেকবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। লকডাউনের চিত্র দেখতে এবার যুক্ত হব সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে। সিরাজগঞ্জে রয়েছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম এবং টাঙ্গাইলে আতিকুর রহমান। প্রথমে আব্দুস সামাদ সাইমের কাছে যেতে চাই এবং জানতে চাই আসলে সেখানকার সিরাজগঞ্জের পরিস্থিতি। যদি আমাদেরকে সাইম জানান সিরাজগঞ্জে আসলে লকডাউন পরিস্থিতি এখন কেমন? ধন্যবাদ কণা। আপনি জানেন যে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার যে নির্দেশনাগুলো দিয়েছে তার কিন্তু আসলে অনেকাংশেই কোনো কিছুই বাস্তবায়ন হচ্ছে না। প্রথমত সরকার যে মানুষকে ঘরে থাকতে বলেছে, কিন্তু মানুষ সেই নির্দেশনা না মেনে কিন্তু ঘর থেকে কারণে অকারণে বের হয়ে আসছে। এছাড়াও যে কাঁচা বাজারগুলো রয়েছে সেই কাঁচা বাজারগুলোতে সামাজিক যে দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে সে সামাজিক দূরত্ব কিন্তু কেউ বজায় রাখছে না। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ সদর উপজেলার সালোয়াবিটা হাটে। এই হাটের দৃশ্য আপনাকে ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি যে এখানে মানুষ যে হাটগুলোতে কেনাকাটা করছে তা কিন্তু আসলে গায়ে গা লেগে কেনাকাটা করছে, যেখানে কিন্তু করোনার ঝুঁকি রয়ে গেছে। এছাড়াও আরেকটা বিষয় সরকার যেটা বলেছে যে করোনা টেস্টের যে বিষয়টা, যে যত টেস্ট করা হবে তত করোনা প্রতিরোধে সম্ভব হবে। কিন্তু আজ 1.5 মাস যাবৎ কিন্তু সিরাজগঞ্জে মাত্র 315 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং 175 জনের
রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে কিন্তু আসলে কিন্তু 3 জন আক্রান্ত হয়েছে, যে কারণে কিন্তু করোনার টেস্টও কিন্তু আসলে করা হচ্ছে না, যে কারণে কিন্তু করোনার যে ঝুঁকি সে ঝুঁকি কিন্তু রয়ে গেছে। এছাড়াও যে সমস্ত মানুষ রাস্তাঘাট থেকে বের হচ্ছে, আমি তাদের সাথে একটু কথা বলবো। আপনি আসলে এই ঘর থেকে বের হয়েছেন কেন? সরকার তো বলেছে ঘরে থাকার জন্য। সরকার তো মানা করছে, কিন্তু আমরা রোজগারের জন্য বাড়িতে ঘর থেকে বের হয়েছি। তো ঘরে ঘরে তো খাদ্য পৌঁছে দেওয়ার কথা। আমরা তো এখন তো খাদ্য পাই নাই। আমরা কিছু পাইছি না, কিছু পাই নাই। আমি ভোট করলে আমি বলতে কিছু পাই নাই। ধন্যবাদ কণা। আপনি শুনছিলেন যে আসলে এই যে সাধারণ রিক্সাওয়ালা মানুষ রয়েছে, তারা কিন্তু আসলে পেটের দায়ে ঘর থেকে বের হচ্ছে, এবং সরকার থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে তা কিন্তু আসলে অপ্রতুল, এবং কারো ঘরে ঘরে অনেক অংশ পৌঁছে নেয়, যে কারণে কিন্তু মানুষ বের হচ্ছে। তো এই অবস্থায় কিন্তু সাধারণ যে মানুষ তারা কিন্তু বলছে সরকার সহযোগিতা করলে তারা ঘরে থাকবে। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জ থেকে করোনা পরিস্থিতি সর্বশেষ। ফিরে যাচ্ছি আমাদের সহকর্মী টাঙ্গাইল রয়েছে আতিকুর রহমান, আতিকের কাছে। ধন্যবাদ সাহেব। আসলে আপনি সিরাজগঞ্জের চিত্র বলছেন, আমি যদি বলি টাঙ্গাইলের চিত্র, যে টাঙ্গাইলে আসলে লকডাউনে চললেও লকডাউনে যে মানুষ যে মানা সেটি মানছেন না, এবং সামাজিক যে দূরত্ব রয়েছে সেই সামাজিক দূরত্ব কিন্তু এখন মানুষ আর মানতে নারাজ। আসলে মানুষ কিন্তু আস্তে আস্তে লকডাউন কিন্তু তারাই মানে ভাঙছেন, এবং মানুষ ঘর থেকে বের হচ্ছেন। প্রশাসনের দিক থেকে অনেকটাই তারা কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, তারপরেও মানুষ বের হয়ে আসছে। আমরা আসলে সকাল থেকে দেখানোর চেষ্টা করেছিলাম মানুষের যে সকালের যে চিত্র। সকালে কিন্তু অনেক মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়ে বাজার ঘাটে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ছিলেন, কিন্তু এখন কিন্তু বেলার যে মানে এই রমজানের রোজার যে ইফতারের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ কিন্তু কিছুটা কমলেও আসলে আমরা সকালে কিন্তু এর অনেকটাই মানে ভিড় মানুষের লক্ষ্য করে থাকি। এবং টাঙ্গাইলের কিন্তু করোনার আক্রান্ত দিন দিন বেড়েই চলছে। এ পর্যন্ত টাঙ্গাইলের 24 জন করোনা আক্রান্ত হয়েছে, এবং 1 জন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এবং প্রশাসন মানে বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করলেও আসলে মানুষ কিন্তু এখন অনেকটাই কিন্তু তারা বের হচ্ছেন এই ঘর থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল করোনা পরিস্থিতি নিয়ে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। কণা। আতিক, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আতিকুর রহমান যোগ দিয়েছিলেন টাঙ্গাইল থেকে, এবং আমাদের আরেক সহকর্মী সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সায়েম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারা জানাচ্ছিলেন লকডাউন পরিস্থিতি। এদিকে ইফতার বেচা কেনার চিরচেনা রূপ নেই চট্টগ্রামে। করোনা ভাইরাসের কারণে মেজবানি গরুর মাংস দিয়ে ইফতারের ঐতিহ্য যেন অনুপস্থিত। ইফতার বিক্রির অনুমতি পেলেও কোনো হাক ডাক নেই রেস্তোরাঁগুলোর সামনে, এমনকি ক্রেতাদের আগ্রহ যেন কমে গেছে। নয়ন বড়ুয়া জয় তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বাভাবিক অবস্থায় রমজানে বেশ সরগরম থাকে চট্টগ্রামের ইফতারির বাজার। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে রেস্তোরাঁগুলোর সামনে দাঁড়ানোই মুশকিল হয়। তবে এবার চিত্র একেবারে ভিন্ন। হোটেলগুলোকে ইফতার বিক্রির অনুমতি দেওয়া হলেও আয়োজন একেবারেই কম। বেশিরভাগ হোটেল বন্ধ রয়েছে। বেচাবিক্রি খুব কম আসলে, তো মানে মধ্যে একেবারে কষ্ট হচ্ছে না। সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের কাস্টমারদের সুবিধার্থে আমাদের কিউ করেছি, যেমন হালিমের জন্য আমরা কিউ করলাম, এবং প্রত্যেকটা আমাদের ইফতার সামগ্রীর জন্য আমরা কিউ করেছি। রোজায় ইফতারে মেজবানি গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি থাকলেও এবার ক্রেতাদের আগ্রহ নেই বললেই চলে। ক্রেতারা বলছেন করোনার কারণে চলমান লকডাউন পরিস্থিতি হানা দিয়েছে চট্টগ্রামের ঐতিহ্যেও। এছাড়া অনেকের অভিযোগ নির্দেশনার পরও রেস্তোরাঁগুলোয় সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে না। সামাজিক দূরত্ব আসলে নিজেরাই বজায় রাখতে হচ্ছে। এটা কেউ বলুক না বলুক, এটা পরিস্থিতির কারণে নিজেরাই বজায় রেখে নিচ্ছি। চট্টগ্রামে মেজবানি মাংস দিয়ে ইফতার করা খুব ঐতিহ্য ছিল, কিন্তু এখন তো এই করোনা ভাইরাসের কারণে প্রায় হোটেল বন্ধ। সেই হিসেবে টুকটাক হালিম টুকটাক পাওয়া যাচ্ছে। হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলছেন চলমান সংকটে কমে গেছে বিক্রি, তাই হোটেল খোলা রাখলেও কমে গেছে লাভের আশা। আশা অনুপাতে আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না, ইফতারি বিক্রি হচ্ছে না, কিন্তু সীমিত আকারে যদি আমাদেরকে এটা খুলে আরেকটা সময় বাড়িয়ে দিত তাহলে কিছু বিক্রি বাড়লে তাহলে আমার সম্ভাবনা আমরা আশা করছি। প্রায় 1 মাস পর সীমিত পরিসরে খুলে দেয়া এসব হোটেলে ইফতার সামগ্রী শুধু পার্সেলে বিক্রি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইফতারির বাজারের আরও খবর জানবো সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, ইফতারির বাজারের এই মুহূর্তের কি অবস্থা চট্টগ্রামে? আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন।
ধন্যবাদ কনা। আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলে বুঝতে পারছেন তারা পাঁচটা সাজিয়ে বসেছেন, কিন্তু ক্রেতাদের যে ভিড় থাকার কথা রয়েছে, প্রতি বছর আমরা দেখি রমজান আসলে ক্রেতাদের ভিড় থাকে এই সময়টার মধ্যে, কিন্তু আমরা যেখানে আছি এই জায়গায় কিন্তু তারা সাজিয়ে বসেছেন, কিন্তু দেখা যাচ্ছে ক্রেতাদের তেমন কোনো ভিড় নেই। কিন্তু আসলে অন্যান্য জায়গা বলতে আসলে চট্টগ্রামের কাজীর দেউরি সহ কিন্তু বিভিন্ন জায়গা ঘুরে আমরা যেমনটা দেখেছি কোনো কোনো কিন্তু আসলে যে দোকানগুলোতে ভিড় আছে, কিন্তু যে সামাজিক দূরত্ব মেনে সেই ইফতার সামগ্রীগুলো বিক্রি করার কথা রয়েছে সেখানে কিন্তু কোনো সামাজিক দূরত্ব কিন্তু আসলে মানা হচ্ছে না। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী ঐতিহ্য রয়েছে, কিন্তু আসলে যে ইফতার সামগ্রীর মধ্যে কিন্তু মেজবানের মাংস, কোনো জায়গায় কিন্তু সেই মেজবানের মাংস দেখা মিললেও কিন্তু বেশিরভাগ হোটেলগুলোতে কিন্তু সেই মেজবানের মাংসেরও কোনো আমরা আমাদের চোখে পড়েনি। কিন্তু আসলে যারা ক্রেতারা এসেছেন তারাও কিন্তু আসলে মেজবানের মাংস চাইলেও কিন্তু তারা দিতে পারছে। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে এই জায়গায় আপনি ইফতার সামগ্রী ক্রয় করতে এসেছেন, আমরা জানতে চাচ্ছি যে সামাজিক দূরত্ব মেনে তারা বিক্রি করছে কিনা। এতদিন পর্যন্ত সামাজিক দূরত্ব বলতে দোকানদাররা তো কোনো ইফতার বিক্রি করে নাই, এখন সরকারের নির্দেশনা দেওয়ার পরে ইফতার বিক্রি করতেছে। দোকানদাররা ঠিকমতো ওই ডিসিপ্লিন মানতেছে না, সবাইকে একসাথে দিচ্ছে আর কাস্টমাররা ভিড় করতেছে। আমরা তো অনেক আতঙ্কের মধ্যে আছি। এর মধ্যে ধন্যবাদ আপনাকে। নাজিয়া কনা, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন একটা যারা ক্রেতারা এসেছেন তারা বলছিলেন আসলে যে করোনার খুব একটা আতঙ্কের মধ্যেও তাদের কিন্তু ইফতার সামগ্রী কিনতে হচ্ছে। তারা যদি যে রেস্তোরাঁর সামনে বা হোটেলগুলোর সামনে যে ইফতার সামগ্রী বিক্রি করা হচ্ছে সেখানে যে সামাজিক দূরত্ব মেনে বিক্রি করতো তাহলে তাদের ভয় অনেকটা কাটতে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাজিয়া কনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। সহকর্মী নয়ন বড়ুয়া জয় জানাচ্ছিলেন চট্টগ্রামের ইফতার বাজারের খবর। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরেকবার দেশ সংবাদে। নেত্রকোনার হাওড় অঞ্চলে বেশিরভাগ বোরো ধান কাটা হয়ে গেছে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন হাওড়ের অন্তত 85% ধান কাটা হয়েছে, বাকি ধান 2-1 দিনের মধ্যে কাটা শেষ হবে। করোনা সংকটে দেশের বিভিন্ন স্থানে লকডাউনের কারণে কৃষি শ্রমিকের চরম সংকট দেখা দেয় হাওড়ে। এরপর সরকার হারভেস্টার মেশিনে ধান কাটার সিদ্ধান্ত নেয়। প্রযুক্তির সহায়তায় হাওড়ে দ্রুততম সময়ে এই ধান কাটা শেষ পর্যায়ে পৌঁছেছে। হাওড়ের আরো খবর জানতে যুক্ত হচ্ছে নেত্রকোনায় সহকর্মী সোহানুর রহমানের সঙ্গে। সোহান, গেলবারের সঙ্গে এবারে ধান কাটার তুলনা কিভাবে করবেন আপনি? ধন্যবাদ কনা। আপনি যেমনটি বলছিলেন যে এবছর কিন্তু ধানের বাম্পার ফলন হয়েছে। নেত্রকোনার হাওড় অঞ্চল সহ পুরো জেলাতেই কিন্তু বাম্পার ফলন হয়েছে। শুরুতেই যদি আমি জানাতে চাই যে নেত্রকোনার হাওড় অঞ্চলে এই পর্যন্ত প্রায় 90% ধান কাটা শেষ হয়েছে। আর এই পুরো ধান কাটা শেষ সম্ভব হয়েছে শুধুমাত্র কারণ হারভেস্টিং মেশিন ব্যবহারের ফলে কৃষকদের যে ভর্তুকির মাধ্যমে যে 64টি মেশিন এই হাওড় এলাকায় কাজ করে ধান কাটায়, এর ফলেই কিন্তু সময় মতো ধানটা কাটা সম্ভব হয়েছে। কারণ শুরুর দিকে যে একটা দুশ্চিন্তা ছিল কৃষকদের মাঝে, কারণ এবছর পানি হাওড় থেকে নামতে কিছুটা বিলম্ব হয়, যে কারণে ধান আবাদেও সময় লাগে কৃষকদের অনেক। শেষ পর্যন্ত এই করোনার প্রভাবে কিন্তু বাহির থেকে যে প্রতি বছর শ্রমিকরা এসে যে ধান কাটে হাওড় এলাকার মানুষের যে ধান কেটে দিয়ে যায়, তারা কিন্তু এবছর আসতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত কৃষকদেরকে আনা এবং জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পুলিশের সহযোগিতায় কিছু সংখ্যক শ্রমিক বিভিন্ন জেলা থেকে আনা সম্ভব হয়। তারপরেও সেই সাথে যে হারভেস্টিং মেশিন যে দেয়া হয়েছে কৃষকদের মাঝে, যার ফলে এই রাত দিন পরিশ্রম করে এই হারভেস্টিং মেশিনের মাধ্যমে যে ধান কাটাই সম্ভব হয়। সর্বশেষ পর্যন্ত কিন্তু 90% ধান এর মধ্যে শেষ করতে পেরেছে কৃষকরা, এমনটাই কিন্তু আমাকে নিশ্চিত করেছেন হাওড় অঞ্চলের কৃষক সহ নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কৃষিবিদ রয়েছেন হাবিবুর রহমান, তিনি কিন্তু আমাকে এটা নিশ্চিত করেছেন। আমি যদি আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে শুরুর দিকে হাওড় এলাকায় যে ধানের যে দাম ছিল যে 750 থেকে 800 টাকা পর্যন্ত কাঁচা ধান প্রতি মন বিক্রি করতে পেরেছেন কৃষকরা, কিন্তু শেষ পর্যন্ত এই গত কয়েকদিন ধরে কিন্তু ধানের দামটা কিছুটা নিম্নমুখী। এখন
প্রতি মন বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকায়, যে এতে করে কিন্তু কৃষকরা কিছুটা লোকসানের আশঙ্কা করছেন। আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানাতে চাই যে নেত্রকোনার যে 1,86,000 হেক্টর জমিতে এই বোরো ধান আবাদ হয় পুরো জেলাতে, এর মাঝে নেত্রকোনার যে সমতল ভূমি সেইগুলোতে কিন্তু এরই মধ্যে ধান কাটা শুরু হয়েছে। আর শেষ পর্যন্ত এইগুলো কিন্তু। সোহান, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহানুর রহমান যুক্ত হয়েছেন নেত্রকোনা থেকে, জানাচ্ছেন সেখানে হাওরের ধান কাটার খবর। দেশ সংবাদের সময় হয়েছে আরেকটি বিরতি নেবার, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। করোনা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও দেশের কয়েকটি জায়গায় পালিত হয়েছে মহান মে দিবস। এছাড়া দুস্থদের মাঝে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী। বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে সকাল 9:30টায় জেলা কমিউনিস্ট পার্টি সিপিবির উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাগেরহাট সদর উপজেলার 21টি শ্রমিক সংগঠনের 6,300 শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছে বাগেরহাট 2 আসনের এমপি শেখ সাহরান নাসের তন্ময়। নাটোরের মহান মে দিবস উপলক্ষে জেলা মোটর শ্রমিক ও চা দোকানদারদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু। এদিকে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া গরিব মানুষের মাঝে আজও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় চট্টগ্রামের ফটিকছড়ি ইউনিয়নের লেলাং ইউনিয়নের প্রায় 12,000 মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান সারোয়ার উদ্দিন শাহিন। যশোরের 9 নং আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহরুল ইসলামের নিজ উদ্যোগে গ্রামের 6,000 পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সবজি বিতরণ করেন। রাঙ্গামাটিতে দুস্থ প্রায় 3 শতাধিক জনসাধারণকে ত্রাণ সহায়তা বিতরণ করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা। কার্যক্রম উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। কুড়িগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার 1/2 শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়। রংপুরের একটি বেসরকারি সংগঠনের পক্ষ থেকেও মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের মিলনপুর এলাকায় 1,300 পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়। আর জয়পুরহাট পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে জেলার হতদরিদ্র 500 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিক্ষার্থীর নাম তহিদুল ইসলাম খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র। তার বাড়ি নেত্রকোনায়। পুলিশ জানায় শুক্রবার ভোরে শহরের 3 কোনা পুকুরপাড় এলাকায় একটি মেসে ঢুকে ওই ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বরগুনায় তরমুজের বাম্পার ফলন হলেও করোনার প্রভাবে পাইকার না থাকায় দাম পাচ্ছে না কৃষকরা। এদিকে বৃষ্টি ও পরিবহন সংকটে কিছু কিছু এলাকায় তরমুজে পচন দেখা দিয়েছে। এতে তরমুজ নিয়ে বিপাকে পড়েছে চাষিরা। তবে চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। বরগুনা থেকে সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে তরমুজ আর তরমুজ। প্রতি বছরের মতো এবছরও বরগুনা সদর ও আমতলী উপজেলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। তরমুজের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। প্রতি বছর তরমুজের হাট বাজারগুলো জমজমাট থাকলেও এবছর করোনার প্রভাবে পাইকারদের দেখা মিলছে না। গত বছর 3 লাখ টাকা হিসেবে সেই একই ক্ষেতের তরমুজ এবার বিক্রি করতে হচ্ছে 50 থেকে 60,000 টাকায়। অন্যদিকে বৃষ্টিতে ক্ষেতে পানি জমে নষ্ট হয়ে যাচ্ছে তরমুজ। এ অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম খাচ্ছেন চাষিরা। এখানে আগে এক পিস মাল বেচতাম মনে করেন 200, 250, 300 টাকা। এবছর বেচা লাগে মনে করেন 50 টাকা। করোনায় আমি এবার বিক্রি করতে পারিনি, আমার আসল চালানি আসে না। চাষি খুব কষ্ট হল, বেচা কিনে সমস্যাই। এদিকে প্রতি বছর বরগুনা থেকে ঢাকা, বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তরমুজ গেলেও এবার তেমন একটা পাইকারের দেখা মিলছে না করোনার প্রভাবে। যারাও আসছেন তারাও ভুগছেন পরিবহন সংকটে। বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিকও।
পাইকারে মাল কেনে না, এই জন্য আমাদের 200-250 টাকা হাজিরা পাই, এই দিয়ে আমাদের দিন যাপন করতেছি। আমরা তো এই জন্য বেতাল সমস্যা কৃষক এই জন্য আছি সমস্যা। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় এনে পুনর্বাসনের ব্যবস্থার কথা জানালেন কৃষি কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত চাষিদের আমরা কৃষি পুনর্বাসনের আওতায় নাম অন্তর্ভুক্ত করে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর পরিবহন সংকট নিরসনে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক। পটুয়াখালী, বরিশালের এবং উত্তরাঞ্চলের তাদের সাথে আমরা ব্যক্তিগতভাবে টেলিফোনে যোগাযোগ করে তাদের কিন্তু আমরা ট্রাক সহ আমতলীর প্রায় সকল কৃষকের তরমুজই আমরা সুন্দর মতো সেগুলো বিক্রি করতে পেরেছি। এবছর বরগুনা জেলায় 1732 হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশে নতুন 571 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত, 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু, এ নিয়ে মোট প্রাণহানি 170। কৃষিপণ্য ও কাঁচামাল পরিবহনে বিশেষ ট্রেন চালু, বড় 2 ফেরিঘাটে আজও ঢাকামুখী মানুষের ঢল। টেকনাফে পঙ্গপালের মতো পতঙ্গের হানা, বিশেষ প্রজাতির ফড়িং বলছেন কৃষিমন্ত্রী, ব্যবস্থা নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ধান কাটা নিয়ে বিপাকে যশোরের কৃষক, শুরু হয়নি হারভেস্টারের ব্যবহার, সুবিধা পাওয়া নিয়ে শঙ্কায় প্রান্তিক চাষিরা। চাঁদপুরে 2 মাস পর নদীতে নামলেন জেলেরা, ইলিশ পাওয়া নিয়ে সংশয়, বেশি আহরণের আশা মৎস্য কর্মকর্তাদের। এই ছিল নিউজ 24 দেশ সংবাদের এখনকার আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।